বিশ্ব থেকে বৃদ্ধাশ্রম নামক এই জেলখানাটা তুলে দেওয়ার জন্য আমাদের যে ভূমিকা রাখা দরকার আমরা সবাই সেই ভূমিকা রাখবো। আমি সবসময় মা বাবাদেরকে রক্ষার আন্দোলনে সবসময় আছি। সবসময় এখানে শুধু এটা যে জামাত ইসলাম করবো, ছাত্র শিবির এটা করবে আর অন্য কেউ করতে পারবো না, এটার মধ্যে আমার মনে হয় সীমাবদ্ধতা না রেখে উন্মুক্ত রাখা উচিত। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, তার মধ্যে 17,999টা মাখলুকাত মানুষের খেদমতে সৃষ্টি করছেন। এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মা, মানে নারী। আজকে আমরা অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টসের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের উপস্থিতি হচ্ছে আমরা বৃদ্ধাশ্রমকে না বলবো, মানুষ মানবতা মনুষ্যত্বের পক্ষে যদি আমাদের অবস্থান হয়। আর যেহেতু আমি একজন মুসলমান, আমার ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে কোনোভাবেই আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার মতো সেই মানসিকতা পোষণ করলে আমি একজন মানুষ হিসেবে নিজকে পরিচয় দিতে পারবো না। সর্বোপরি এই অ্যাসোসিয়েশন বাংলাদেশের তথা সারা বিশ্বের অবহেলিত মা বাবার পক্ষে কাজ করবে এবং বিশ্ব থেকে বৃদ্ধাশ্রম নামক এই জেলখানাটা তুলে দেওয়ার জন্য আমাদের যে ভূমিকা রাখা দরকার আমরা সবাই সেই ভূমিকা রাখব। অপরদিকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে আমরা সবাই সেই দায়বদ্ধতা রক্ষা করব। আমাদের এই জাতিকে আমরা কিভাবে ঐক্যবদ্ধ করব, পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রেখে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে কিভাবে ছোট্ট একটা জাতি এই জাতিকে রক্ষা করব, সামনে সমস্ত বিশৃঙ্খলা হানাহানি থেকে জাতিটা মুক্তি পাবে, এটা আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে। আর অন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের দেশের আর্থসামাজিক যে অবস্থা, এই অবস্থায় আমরা বর্তমানে একটা সংকটকালীন মুহূর্ত অতিক্রম করছি। এই সংকটকালীন মুহূর্ত অতিক্রম করার জন্য যারা আমরা সচেতন আছি, বিশেষত আমাদের যে বন্ধুরা এখানের মধ্যে আছেন, ওনারা দেশ নিয়ে খুব ভালোভাবে ভাবেন এবং দেশের পক্ষে কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তাহলে আমরা শুধু অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচাও এই আন্দোলন করব না, পাশাপাশি দেশের যত অরাজকতা যত সমস্যা আছে এই সমস্যা সমাধানকল্পে অনেক ভূমিকা রাখবো এবং অন্যান্য সামাজিক যে দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধগুলো আমরা নিজেরা পালন করবো এবং অন্যকে পালন করার জন্য উদ্বুদ্ধ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে হানিফ বাংলাদেশি বলার উদ্দেশ্যটা আমি এটাই বলছি যে 30শে ডিসেম্বর নোয়াখালী সুবর্ণচরে ফারুল নামে একটা মহিলা গণধর্ষণের শিকার হয়েছিল। তার প্রতিবাদে আমি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা ব্যানার বুকে লিখে দাঁড়াইছিলাম যে একাদশ নির্বাচন ভিন্ন মতে ভোট দিতে গিয়ে শুধু নোয়াখালীর সুবর্ণচরের ফারুল একা দর্শিত হয় নাই, দর্শিত হয়েছে বাংলাদেশের ভোটাধিকার, দর্শিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র। তারপর পুলিশ আমার ওখানে বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না, এমন ফিডার বেড়েছে সব আমার পাটা বসা ভেঙে ফেলছে। তারপরে আমি 1 কেজি পচা আপেল নিয়ে যাই নির্বাচন কমিশনের সামনে দাঁড়াইছিলাম। তো নির্বাচন কমিশনকে 1 কেজি পচা আপেল ওনার টেবিলে রাখা ওনার একটা স্মারকলিপি দিয়েছিলাম। তখন নির্বাচন কমিশনের সচিবেরা সবাই একসাথে হয়ে গেলে আমার জিজ্ঞেস করলো যে এখন ফলের সিজন, হানিফ তুমি এত ফল থাকতে এত পচা আপেল নিয়ে এসে প্রতিবাদ করতেছো কেন? আমি বললাম যে দেখেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা পুছে যায় নাই, কিন্তু আপনারা যারা এখন দায়িত্বে আছেন আপনাদের কারণেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই, জনগণ এখন ভোট কেন্দ্র যাচ্ছে না, সেজন্য আমি পচা আপেল দিয়ে আপনাদেরকে প্রতিবাদ জানাচ্ছি। তো কলো পচা আপেল কেন? আমি বললাম যে দেখেন, অন্য ফল পচে গেলে আর খাওয়া যায় না, কিন্তু আপেল একসাথে পুরোটা পচে না, একটা অংশ ধরে পছন্দ ধরে, ওই অংশটা কেটলে বাকিটা খাওয়া যায়। তবে আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থাটা পুছে যায় না। আপনারা যারা সরকারের আস্থাভাজন, সরকারের ফরমাইশি ভূমিকা পালন করছেন, তার কারণে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে। তারপরে আমি কি করলাম, 30শে ডিসেম্বর টেকনাফ থেকে আরেকটা ব্যানার বুকে লেখাইছি যে নির্বাচন চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই। তা আমি 46 দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে পদযাত্রা করছিলাম। তখন প্রথম আলো আমাকে তাদের অফিসে ডাইকা নিয়ে সৌরভ হোসেন খান, যিনি যুগ্ম সম্পাদক, উনি আমার একটা সাক্ষাৎকার নিলেন যে হানিফ, আপনি তো পুরো বাংলাদেশটাই আমরা দেখলাম পায়ে হেঁটে পদযাত্রা করছিলেন, তো আপনার নামটা হানিফ, মোহাম্মদ হানিফ, তো আমরা যদি এটার সাথে আরেকটা সংখ্যা লাগাই দিই, আমি কি লাগাবেন? বাংলাদেশি লাগাই দিই, হানিফ বাংলাদেশি। তখন থেকে আমার নাম হলো হানিফ বাংলাদেশি। তা আমি বললাম যে এটা তো খারাপ না, হানিফ বাংলাদেশি। প্রথম আলোই আমাকে এই জিনিসটা লিখছে। তারপরে প্রতিদিনই প্রথম আলো আমি যতগুলো কর্মসূচি করছি হানিফ বাংলাদেশি লেখেন। তারপরে মানব জমিনের মতিউর রহমান সম্পাদক, উনি আমাকে আরেকদিন ডাইকা নিয়ে ওনার অফিসে একটা সাক্ষাৎকার নিলেন, উনি লিখছেন হানিফ একাই 100। এখনও গুগলে সার্চ দিলে পাইবেন, দেখবেন হানিফ একাই 100 লিখলে আসবে প্রথম আলোতে মানব জমিনে একটা লেখা আছে, আর প্রথম আলোয় আমাকে নিয়ে অনেকগুলো লেখা লিখছে। তারপরে আমাদের যে সীমান্ত হত্যা হয়, সীমান্ত হত্যার বিরুদ্ধে
আমি ঢাকা থেকে একটা ফতিকি লাশ কাঁধে নিয়ে ফেলানি নামক একটা মেয়েকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে যে নির্মমভাবে কাটা তারপর গুলি করে হত্যা করে ঝুলে রাখছিল, এই ফেলানিদের বাড়ি পর্যন্ত 21 দিন পায়ে হেঁটে পদযাত্রা করছিলাম। তখন নাগেশ্বরী যাওয়ার পরে আমাকে পুলিশ আর ওইদিকে যাইতে দেয় না, ওখানে বাধা দিয়েছিল। এইভাবে আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি বলেই আমার হানিফ বাংলাদেশি হিসেবে চিনে সবাই, আর নামও সবাই হানিফ বাংলাদেশি কয়। আর আমিও এটাতে সন্তুষ্ট যে খারাপ না, আমি একজন বাংলাদেশি হিসেবে। আর অনেকে আবার অনেক মনে করে যে বাংলাদেশি লাগাইলে বাংলাদেশি আর বাঙালি, বাংলাদেশের মধ্যে কিন্তু এখনও দুইটা ভাগ আছে। কেউ বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে আর কেউ বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে। যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে এদেরকে জামাত বিএনপি হিসেবে তারা চিহ্নিত করে, সহজভাবে চিহ্নিত করতে পারে, মনে হয় জামাত বিএনপি এরা বাংলাদেশি। আর বাঙালি জাতীয়তাবাদ যে কলকাতা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, যে আমাদের মাওলা ভাসানী বললো যে এইগুলো যদি পূরণ না হয় তাহলে আমাদের স্বাধীনতার পূর্ণতা পায় না। সেই জন্য আমি হানিফ বাংলাদেশিটা লাগাইছি, আসলে আমি একজন বাংলাদেশি হিসেবে। এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। তো নজরুল ভাইয়ের সাথে আমার 2016 সালে পরিচয়, কিন্তু তখন আমি জানতাম যে নজরুল ভাই যে জামাত ইসলাম করে। কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব চট্টগ্রামে, আমি পড়ালেখা করছি এমএস কলেজ, তখন আমার অনেক বন্ধুবান্ধব ছিল জামাত ইসলাম করে, শিবির করে, তাদের সাথে আমার ভালো সম্পর্ক। নোয়াখালীতেও বন্ধুবান্ধব এখনও আছে, অনেকেই শিবির করে। তো শিবির করলে যে সে খারাপ হয়ে যাবে আর আমি শিবির করি না দেখে আমি ভালো হয়ে গেলাম, এটা তো একবার কোনো ইয়ের কথা না। আমি দেখছি যে তাদের চরিত্র আমার থেকেও ভালো, তাইলে আমার সমস্যাটা কি? তারা তো আমার বন্ধু হইতে পারে। তো নজরুল ভাই যে ইয়ে করে জামাত ইসলাম করে এটা আমি জানতাম না। জামাত ইসলাম করা জানতে পারছি গত 29 সেপ্টেম্বরে। নজরুল ভাই আমার বললো যে হানিফ এখন আমি সাক্ষাৎকার দিতে পারবো, যে কোনো চ্যানেলে তুমি আমার একটা দুইটা চ্যানেলের ব্যবস্থা করে দাও, আমি এখন রাস্তায় নামবো। এরপর থেকে নজরুল ভাই বললো যে আমি জামাত ইসলাম করি। আমি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তো আমি নজরুল ভাই যখন জামাত ইসলাম করে 2016 সাল থেকে জামাত ইসলাম করে কিন্তু প্রকাশ করে নাই, তখন আমি ওনার সাথে ছিলাম। আর এখন যদি জানার পরে যদি আমি ওনার সাথে না থাকি তাহলে তো আমার মতো একটা মুনাফিক হয়ে গেলাম, যে উনি আমার বন্ধু মানুষ, বড় ভাই, আমি তখন ওনার সাথে ছিলাম আর এখন জানার পর থাকতেছি না, তাহলে এটা খারাপ দেখা যায়। আমি সবসময় মা বাবাদেরকে রক্ষার আন্দোলনে সবসময় আছি, সবসময়। এখানে শুধু এটা যে জামাত ইসলাম করবো, ছাত্র শিবির এটা করবে আর অন্য কেউ করতে পারবো না, এটার মধ্যে আমার মনে হয় সীমাবদ্ধতা না রেখে উন্মুক্ত রাখা উচিত। যারা ভালো কাজ করবে তারা এই সংগঠনে আসতে পারবো, যারা দেশের জন্য কাজ করবো, মা বাবাদেরকে নিয়ে কাজ করবো, সবারই আমাদের কাছে সম্পৃক্ত হওয়া উচিত। ধন্যবাদ আপনাদের সকলকে।